আহ আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি রাদিয়া। ওকে, সোহানা বলছে, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সোহানা, ভালো আছি। ওকে, তারপরে হচ্ছে রাদিয়া, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাদিয়া, ভালো আছি। আহ তারপরে কে আছে? নিপু আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে সোয়াইব আহমেদ। সালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। সাফিয়া, সালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো? নিলয় আলী, হাই। হ্যালো নিলয়। সরি। ওকে। নয়ন আলী, হাই। নয়ন অল লিখছি। ওকে। নয়ন, হাই। হ্যালো নয়ন, কেমন আছো? নমস্কার। নমস্কার ঐশ্বর্য। হাউ আর ইউ? আই এম ফাইন। ঐশ্বর্য কেমন আছো? ওকে। বাকিদের কি অবস্থা? বাকিরা কেমন আছে? সবাইকে আসতে দেরি হচ্ছে কেন? সবাইকে বলে দাও দ্রুত চলে আসতে, আমরা দ্রুত ক্লাস শুরু করব। ঠিক আছে? সবাইকে বলো দ্রুত ক্লাসে আসতে, আমরা দ্রুত ক্লাস শুরু করব। সো আ আহ আমরা ৫ এ ক্লাস শুরু করব। আর ১ মিনিট আছে। আমরা ১ মিনিট ওয়েট করি। ১ মিনিটে বলো তোমাদের কেমন লাগছে ইউটিউব এর সঙ্গে ক্লাস করে? তোমরা যে হচ্ছে বৃত্তি ব্যাচ, ঠিক আছে? বৃত্তি ব্যাচে যারা ভর্তি হইছো, এখনো যারা ভর্তি হও নাই, আশা করছি ভর্তি হবা। তো আমাদের থেকে কিন্তু এখন বৃত্তি ব্যাচের যে ক্লাস, সেটা কিন্তু আগামী মাসে স্টার্ট হয়ে যাবে। সো যারা ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হবা। হুম? তোমাদের সঙ্গে অবশ্যই আমাদের দেখা হবে। ঠিক আছে না? সোহানা, সবাইকে কিভাবে বলবো? গ্রুপে বলো যে সবাই ক্লাসে আসো দ্রুত। ভালো লাগছে স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আমি মাইমুনা। ওকে, মাইমুনা কেমন আছো? ওকে, আমি আশা করছি দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো আবারও বলছি, যারা পরে আসছো তাদের জন্য ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকেই শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আছি আমিনুল ইসলাম, বিএসসি ইন ম্যাথমেটিক্স। ইউটিউবে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স ইন্সট্রাক্টর হিসেবে বর্তমানে নিযুক্ত আছি। আজকে তোমাদের ক্লাস নিব ৮ম শ্রেণী বাংলা প্রথম পত্র, জাগো তবে অরণ্যে কন্যারা। ঠিক আছে? এই ক্লাসটি আজকে তোমাদের আমরা নিব। ঠিক আছে? ওকে। সো এইখানে হচ্ছে এইটা লিখেছে হচ্ছে সুফিয়া কামাল। জাগো তবে অরণ্য কন্যারা লিখেছে হচ্ছে সুফিয়া কামাল। সুফিয়া কামাল এরকম অনেক আরো বিভিন্ন কাব্যগ্রন্থ লিখেছেন, বিভিন্ন কবিতা লিখেছেন। ঠিক আছে? তো তারই একটি কাব্যগ্রন্থ 'উদ্যত পৃথিবী', সেই কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এই কবিতাটি। তোমাদের এখানে এই কবিতাটি সম্পূর্ণ নেই। অংশবিশেষ অর্থাৎ হচ্ছে কিছু অংশ দেওয়া হয়েছে। ঠিক আছে? সো আমরা এখান থেকে কবিতাটা অবশ্যই দেখতে পারি। তারপরেও যদি আমরা চাই তাহলে আমরা হচ্ছে বই থেকে দেখতে পারি। বই থেকেও আমি বের করে রেখেছি কবিতাটি। ঠিক আছে? বই থেকে দেখলে সবচেয়ে বেশি বেটার আমাদের জন্য। কারণ তোমার বুট বইটাই হচ্ছে তোমার জন্য হচ্ছে one kind of হচ্ছে আমরা যদি একটু মানে aesthetic way তে বলি, তাহলে আমরা যেমন বলি হচ্ছে ইংলিশের জন্য হচ্ছে মাস্টার বুক হচ্ছে দ্যা বাইবেল অফ ইংলিশ। ঠিক আছে? এরকম। সো তোমার পরীক্ষার জন্য তোমার বইটাই হচ্ছে তোমার অ্যাজ এ বাইবেল। ঠিক আছে? সো তোমার যে পাঠ্য বইটা মানে পাঠ্যক্রমের যে বইটা অন্তর্ভুক্ত আছে এটি তোমার জন্য সবচেয়ে বেটার বাংলার জন্য। ঠিক আছে? সো আমরা এখান থেকেই মূলত দেখার চেষ্টা করব। পাশাপাশি আমি এখানে পিপিটি বানিয়েছি। ঠিক আছে? এখানেও তোমরা চাইলে দেখতে পারো। তবে আমার মনে হয় যে আমি এখান থেকে একবার তোমাদের বুঝাই দেই। ঠিক আছে? তারপরে তোমরা হচ্ছে বাকিটাতে প্রবেশ করবা। ওকে। তো যেটা বলতেছিলাম, হুম? সেটা হচ্ছে এই যে আচ্ছা, ক্লাসগুলা ভালো লাগছে। জি স্যার। ওকে, ঠিক আছে। রাদিয়া, জি স্যার। ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে সুফিয়া কামাল, সে হচ্ছে অনেকগুলো এরকম কাব্যগ্রন্থ লিখেছেন। তার মধ্যে একটি কাব্যগ্রন্থ হচ্ছে 'উদ্যত পৃথিবী'। 'উদ্যত পৃথিবী' বলতে তিনি হচ্ছে পৃথিবীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি চিন্তিত, শঙ্কিত এরকম একটি মনোভাব থেকেই এই কাব্যগ্রন্থটি মানে লেখা হয়েছে, সংকলিত হয়েছে। তো সেই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা, একটি পদ্য আমরা এখানে সংকলিত করেছি, যেটি হচ্ছে 'জাগো তবে অরণ্য কন্যারা'। এখন এখানে
আমাদের নামটা আগে লক্ষ্য করা দরকার। জাগো তবে অরণ্য কন্যারা। জাগো মানে হচ্ছে জাগ্রত হওয়া। তব বা তবে এই শব্দটি দ্বারা এখানে বোঝানো হচ্ছে এখনই সময়, অর্থাৎ জাগো তবে অর্থাৎ এখনই জাগার সময় হয়েছে। অরণ্য কন্যারা, এখানে অরণ্য কন্যা বলতে এখানে বোঝানো হয়েছে এই যে মানুষ গাছপালা কেটে ফেলতেছে, বন জঙ্গল উজাড় করে ফেলতেছে। বন জঙ্গল উজাড় করে ফেলার কারণে অরণ্য নিধন হচ্ছে। এই অরণ্য নিধন হওয়ার কারণে তিনি অরণ্যের একটা দেবতা বা এরকম কিছু তিনি কল্পনা করেছেন, যেটাকে তিনি অরণ্য কন্যা বলেছেন। অর্থাৎ তিনি এখানে দেখিয়েছেন যে অরণ্যকে যে আমরা ধ্বংস করতেছি, সেই প্রকৃতি সেই প্রকৃতিকে তিনি হচ্ছে অরণ্য কন্যা বলে কি করেছেন? সম্বোধন করেছেন। অর্থাৎ এখানে অরণ্য কন্যা কিন্তু কোনো মানুষ না, এটা হচ্ছে প্রকৃতি। অর্থাৎ আমাদের প্রকৃতিকেই তিনি অরণ্য কন্যা বলে সম্বোধন করেছেন। বোঝা গেল? বুঝছো? রাদিয়া স্যার কেমন আছেন? সাদিয়া জি স্যার। মুনতাহা কেমন আছিস? ওকে। ঐশ্বর্য স্যার উদ্ধত্ত পৃথিবী। ঠিক আছে? শোনো, উদ্ধত্ত পৃথিবীর মধ্যে এখানে ২ টা পার্থক্য কি? উদাত্ত এখানে দ এর মধ্যে ব ফলা আছে। হ্যাঁ? তোমাকে দেখাই আমি। এই যে এই দাঁড়াও। এখানে এই যে উদাত্ত পৃথিবী যেটা লিখছি, হ্যাঁ? আর তুমি যেটা লিখছো, এই ২ টার মধ্যে কাহিনী হচ্ছে এটার মধ্যে তোমার বইয়ে যেটা দেওয়া আছে এটার মধ্যে কি? ব ফলা নাই। ঠিক আছে? আর ওইটার মধ্যে ব ফলা আছে। হুম? তো বইয়ে যেটা দিছে উদাত্ত পৃথিবী, এইটা এখানে হচ্ছে ব ফলা ছাড়া। তাহলে তোমারটা বফলা যুক্ত, অর্থাৎ তোমারটা তাহলে ভুল। কারণ বইয়ে যেটা আছে এটা তোমাকে ইউজ করতে হবে। বোঝা গেল? বইয়েরটা সঠিক। তাসনিম জি। ওকে। তাহলে আমরা কবিতাটা বুঝতে পারলাম। হুম? তরি বলছে নমস্কার, নমস্কার তরি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি তরি। ওকে। আ প্রিয়ানা সিরাজ স্যার আবার বোঝান, মাত্র জয়েন করলাম। মাত্র জয়েন করলা? আচ্ছা তরি স্যার আজকে কুইজ দিবেন? না, কুইজ দিব না। কারণ হচ্ছে নরমালি তো আমি বাংলা ক্লাস নেই না। সো যেদিন আমি বাংলা ক্লাস নেই ঐদিন শুধু তোমাদেরকে বাংলা বিষয়টা আমি একটু elaborately বুঝাই দিচ্ছি। ঠিক আছে? যেহেতু আমি genuinely বাংলার টিচার না। ঠিক আছে? সো আজকে তোমাদের বাংলা ক্লাস নিচ্ছি আমি। ঠিক আছে? সো এই কারণে তোমাদেরকে আমি হচ্ছে বাংলাটা ভালোমতো বুঝায় দিব। দেখো বুঝো কিনা। ঠিক আছে? বুঝলেই হবে। প্রতিদিনই কুইজ দিতে হবে ব্যাপারটা এমন না। ঠিক আছে? পরীক্ষা কি মানুষ প্রতিদিনই দেয়? বলো? ওকে। রঙ্গন স্যার আজ বাংলা আগে কেন? ওকে, তোমাদের ক্লাসটির মধ্যে মুনাফা যে তোমাদের ক্লাসটি রাজ স্যারের ক্লাসটি ওইটি আগে ছিল। বাংলাটা পরে ছিল আমার ক্লাসটা। তো একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আজকে তোমাদের বাংলা ক্লাসটা আগে দেওয়া হয়েছে। পরের ক্লাসটা হচ্ছে বোর্ডে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের ম্যাথ ক্লাস যেটি এটি তো হচ্ছে তোমার নিতে হবে হচ্ছে বোর্ডে। ঠিক আছে না? তো বোর্ডে নেওয়ার জন্যই তোমাদের ক্লাসটি হচ্ছে 8:30 বাজে দেওয়া হয়েছে ম্যাথ ক্লাসটি। আর বাংলা ক্লাসটি হচ্ছে 7:00 বাজে দেওয়া হয়েছে যাতে করে হচ্ছে বোর্ডে ম্যাথ ক্লাসটি নেওয়া যায়। বুঝছো? এই কারণে। যেহেতু বাংলা বোর্ডে তেমন কিছু বোঝানোর নাই, এই কারণে। ওকে। চলো আমরা কবিতাটা পড়ি। তো সুফিয়া কামাল কবিতাটি লিখেছেন। তো সুফিয়া কামাল কি লিখেছেন? মৌসুমী ফুলের গান মোর কণ্ঠে নাকোয়ার। ঠিক আছে? তাহলে মৌসুমী ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকোয়ার। অর্থাৎ এখানে সুফিয়া কামাল বোঝাতে চাচ্ছে যে মৌসুমী ফুলের যে একটা সুবাস, সেই সুবাসে তার যে গান গাইবার ইচ্ছে হয়, সেই গানটা তার কণ্ঠ দিয়ে আর জেগে উঠছে না। অর্থাৎ সে আর মৌসুমী ফুলের সুবাসিত যে প্রকৃতি, সেই প্রকৃতিতে মুগ্ধ হয়ে গান গাইতে পারছে না। চারদিকে শুনি হাহাকার। চারদিকে সে শুধু হাহাকার শুনতেছে। কিসের হাহাকার? ফুলের ফসল নেই, নেই কারো কণ্ঠে আর গান। অর্থাৎ ফুলের ফসল নেই। এই যে গাছপালা কেটে ফেলতেছে, গাছপালা কেটে ফেলার কারণে ফুলের ফসল অর্থাৎ হচ্ছে যে গাছপালাতে ফুল ধরতো, সেই গাছপালা তো নেই। অর্থাৎ ফুলের যে ফসল, ঠিক আছে? সেটা নেই। নেই কারো কণ্ঠে গান। অর্থাৎ এইটার কারণেই কণ্ঠে গান নেই। এখানে আরেকটা জিনিস খুব উপলব্ধি করার বিষয়, দেখো যেখানে বেশি ফুল ফল হয় সেখানে পাখিরা আসে ফুল থেকে মধু খাওয়ার জন্যে। এই পাখিরা কিচিরমিচির করে তাদের
যে পাখির কণ্ঠ, সেই পাখির কণ্ঠে গান গায়। যখন ফুলের ফসল নেই, গাছপালা কেটে ফেলা হয়েছে, তখন কিন্তু এই যে পাখির কণ্ঠের গান সেটা আমরা শুনতে পাই না। এজন্যই বলেছে, "নেই কারো কণ্ঠে আর গান। ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি, প্রাণহীন সব মুখ ম্লান।" ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি বলতে এখানে বোঝাচ্ছে যে এই যে মানুষ গাছপালা কাটতেছে, হ্যাঁ? তাদের যে ক্ষুধা, গাছপালা কাটার ক্ষুধা, ঠিক আছে? ভয়ার্ত দৃষ্টি অর্থাৎ মানুষ কি করতেছে? এক প্রকার এক প্রকার ভয়ে আছে প্রকৃতি নিয়ে। ঠিক আছে? আবার পশু-পাখিদের যে আবাসস্থল গাছপালা সেটা কেটে ফেলার কারণে পশু-পাখিরাও তারা কি করে? ভয়ার্ত থাকে যে কখন না আমার বাসার গাছটা কেটে ফেলা হয়। এরকম একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ কারণে বলা হচ্ছে ক্ষুধার্ত, ভয়ার্ত, দৃষ্টিহীন সব মুখ ম্লান। ঠিক আছে? দৃষ্টিহীন মানে কি? এখানে মানুষ তারা কিন্তু দেখেও না দেখার ভান করতেছে। অর্থাৎ প্রাণহীন, দৃষ্টিহীন একটা ভাব দেখাচ্ছে তারা। ঠিক আছে? সব মুখ ম্লান। ম্লান মানে হচ্ছে ব্যথিত হওয়া। অর্থাৎ হচ্ছে আ অনেকটা হচ্ছে কিরকম? আমরা বলি না যে, "তোমার মুখ এরকম ম্লান হয়ে আছে কেন?" বা "তুমি এরকম অমনোযোগী হয়ে আছো কেন?" বলি না এরকম? বা তোমাকে এরকম দেখাচ্ছে কেন?" অর্থাৎ অনেকটা বিচ বিষণ্ণতায় ভোগা। ঠিক আছে? বিষণ্ণতায় ভোগা। এরকম একটা জিনিস। অর্থাৎ সবাই বিষণ্ণতায় ভুগতেছে। মাটি অরণ্যের পানে চায়, মাটি যে আছে এই মাটিটা অরণ্যের পানে অর্থাৎ বন জঙ্গলের দিকে তাকায় থাকে। চায়, পানে চায় বলতে তারা হচ্ছে দিকে। পানে মানে হচ্ছে দিকে। অর্থাৎ অরণ্যের দিকে, বন জঙ্গলের দিকে চায়, তাকায় থাকে। ঠিক আছে? কি চায়? সেখানে খরিচ্ছে স্নেহ পল্লবের নীরব ছায়ায়। সেখানে খরিচ্ছে স্নেহ পল্লবের নীরব ছায়া। অর্থাৎ এই যে বন জঙ্গল, এই যে গাছপালা সেখানে পল্লব মানে হচ্ছে চোখের পাতা। ঠিক আছে? এই চোখের পাতার মতো চোখের পাতা যেমন চোখকে কি করে? শীতল করে রাখে, কোন একটা জিনিস থেকে রক্ষা করে। ঠিক তেমনি এই যে গাছপালাগুলো অরণ্য কি করে? পুরো প্রকৃতিকে স্নেহ ছায়ার পল্লবে কি করে রাখে? নিবিড় ছায়ায় শীতল করে রাখে। জাগো তবে অরণ্য কন্যারা জাগো আজি। তাহলে কি করতে হবে? এই যে গাছপালা মানুষ কেটে ফেলতেছে, এই মাটি বন জঙ্গলের দিকে তাকায় আছে। ঠিক আছে? এটার কারণে এখন বন জঙ্গল অর্থাৎ অরণ্য, প্রকৃতি নিজেকেই জাগ্রত হতে হবে। এজন্যই বলেছে, "জাগো অরণ্য কন্যারা জাগো আজি।" আজই জাগতে হবে। মর্মরে উঠে বাজি। বক কি লিখছে? বৃক্ষের বক্ষের বহিজ্বালা। মর্মরে উঠে বাজি। আমরা যখন বাজি ফুটাই তখন কি হয়? বাজি বিকট শব্দ হয়। ঠিক আছে না? তো ঐরকমই তাদের এই যে বৃক্ষ, সেই বৃক্ষের বক্ষে, বৃক্ষের বুকে, বক্ষ মানে হচ্ছে বুক, বহিজ্বালা অর্থাৎ হচ্ছে তাদের যে হচ্ছে একটা নীরব যন্ত্রণা। অর্থাৎ এই যে গাছপালা কেটে ফেলা হচ্ছে, এই কেটে ফেলার কারণে যে বৃক্ষের বুকে নীরব যন্ত্রণা সেটাকেই বোঝানো হয়েছে যে মর্মরে উঠে বাজি। মেলি লেলিহান শিখা তোমার জাগিয়া উঠো বালা। তারপরে কি লিখছে? কঙ্গনে তুলিয়া ছন্দ তান জাগাও মুমূর্ষ ধরা প্রাণ। ঠিক আছে? এখানে দেখো লেলিহান শিখা বলতে বোঝায় মরণ শিখা। অর্থাৎ আগুনের যে হচ্ছে মরণ শিখা অর্থাৎ যেই আগুনে মানুষ মারা যায়, পশু-পাখি মারা যায়, গাছপালা মারা যায়। অর্থাৎ ভয়ার্ত যে হচ্ছে আগুনের একটা পরিস্থিতি সেটাকে বলা হচ্ছে লেলিহান শিখা। তোমরা জাগিয়া উঠো বালা। অর্থাৎ এখানে এই যে গাছপালা প্রকৃতি তাদেরকে জাগিয়া উঠতে বলা হয়েছে। কঙ্করে তুলিয়া ছন্দ তান। ঠিক আছে? অর্থাৎ এখানে তাদেরকে ছন্দের তালে গান গাইতে বলা হচ্ছে। অর্থাৎ তাদেরকে সুর বাজানোর জন্যে সুর, গান বাজানোর জন্য বলা হচ্ছে। জাগাও ধরা, মুমূর্ষ ধরা প্রাণ। এই যে মুমূর্ষ অর্থাৎ হচ্ছে মৃত্যুর আগ মুহূর্তে অর্থাৎ পৃথিবীর মৃত্যুর আগ মুহূর্তে অর্থাৎ যখন গাছপালা মরে যাচ্ছে তখন তো কি হচ্ছে? তখন পৃথিবীও এক পর্যায়ে মারা যাবে। গাছপালা না থাকলে। তাহলে এটা একটা মুমূর্ষু পর্যায়। ধরা মানে হচ্ছে পৃথিবী, বসুন্ধরা। ঠিক আছে? বসুন্ধরা শব্দ হচ্ছে পৃথিবী। ঠিক আছে?
তো ধরা প্রাণ অর্থাৎ পৃথিবীর প্রাণ বাঁচাও। মুমূর্ষু অবস্থায় পৃথিবী আছে, পৃথিবীর প্রাণ বাঁচাও। ফুলের ফসল আনো, খাদ্য আনো ক্ষুধার্তের লাগি। এখন এখানে এবার টোন চেঞ্জ করেছে কবি। বলছে যে ফুলের ফসল আনো, অর্থাৎ যেইটার জন্য আমরা এতক্ষণ ধরে কথা বলতেছি, অর্থাৎ গাছপালা কেটে ফেলা হচ্ছে, সেই গাছপালা যে ফুল দেয়, ফলন দেয়, ফসল দেয়, এটাকে ফিরিয়ে আনার জন্য বলা হচ্ছে যে ফুলের ফসল আনো, খাদ্য আনো ক্ষুধার্তের লাগি। অর্থাৎ ক্ষুধার্তের লাগে খাদ্য আনো, এটা বলা হচ্ছে। এখানে ক্ষুধার্ত বলতে আগে যেটা আমরা বুঝিয়েছি যে ক্ষুধার্ত বলতে এখানে মানুষকে বোঝানো হয়েছে। মানুষ তার ক্ষুধা, অর্থাৎ ক্ষুধা বলতে শুধু কিন্তু এমন না যে মানুষের খাবার খেতে হবে এই ক্ষুধা। মানুষ এমন একটা প্রাণী যে প্রাণীর বিভিন্ন জিনিসে ক্ষুধা থাকে। টাকার ক্ষুধা, আরাম-আয়েশের ক্ষুধা, খাবারের ক্ষুধা, ঠিক আছে? আরো অন্যান্য বিভিন্ন জৈবিক চাহিদা রয়েছে মানুষের। এগুলাও মানুষের ক্ষুধা, ঠিক আছে? তো এই ক্ষুধা মেটাতে বলা হয়েছে। আত্মার আনন্দ আনো। এই যে দেখো, এখানে কিন্তু আবার পরের লাইনে বলছে, আত্মার আনন্দ আনো। অর্থাৎ মানুষের যে আত্মিক প্রশান্তি, অর্থাৎ একটা মানুষ প্রশান্তি পায় কখন? যখন তার আত্মা প্রশান্তি পায়, তার মন প্রশান্তি পায়। অর্থাৎ আত্মিক প্রশান্তি আনো, আনো যারা রহিয়াছে জাগি। অর্থাৎ যারা এই সকল বিষয় নিয়ে কাজ করে, তাদের নিয়ে আসো। রহিয়াছে যারা জাগি, তিমির প্রহর ভরি অনিন্দ্র নয়ন। অর্থাৎ তিমির প্রহর, তিমির মানে হচ্ছে অন্ধকার। অন্ধকারের পরেই কিন্তু কি হয়? সকাল হয়। তো সেই অন্ধকার জিনিসটাকে প্রহর দেওয়া, অর্থাৎ হচ্ছে অন্ধকার জিনিসটাকে সে হচ্ছে নয়ন ভরি যে অপেক্ষা করতেছে এরপরে ভোর হবে। সেই অপেক্ষাটার কথা বলা হচ্ছে। তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন। অর্থাৎ অতন্দ্র বলা হয় কাকে? অতন্দ্র বলা হয় হচ্ছে যে নিরবিচ্ছিন্নভাবে পাহারা দেয়। ঠিক আছে? যে নিরবিচ্ছিন্নভাবে পাহারা দেয়। অতন্ত্র প্রহরী আমরা বলি। অর্থাৎ গেটের সামনে যে প্রহরী দাঁড়িয়ে রাত-দিন কি করে? পাহারা দেয়। সে হচ্ছে অতন্ত্র প্রহরী। তাহলে এখানে বলা হচ্ছে তিমির প্রহর ভরি অতন্ত্র নয়ন। অর্থাৎ কবির নয়ন সবসময় এই তিমির কখন কাটায় উঠবে সেটা নিয়ে কল্পনা করে। অর্থাৎ তার নয়ন সবসময় এইটা একটা পাহারার মতো দিচ্ছে। অর্থাৎ কখন কাটায় উঠবে, কখন ভোর হবে। তার তরে ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে। অর্থাৎ এই যে তোমরা যারা আছো, যারা এখন কবিতা পড়তেছো, আমরা পড়তেছি, আমাদেরকে উদ্দেশ্য করে কবি বলতেছে যে হচ্ছে ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি মুঠি ভরে। আমাদের যে মুষ্টি আছে মুঠি, এই মুঠি মুঠি ভরে কবি আলো ছড়ানোর কথা বলেছে। এখন মুঠিতে কি আলো ছড়ানো যায়? না। কবিরা তারা বোঝাচ্ছে যে তোমাদের যতটুকু সাধ্য রয়েছে সেই সাধ্য অনুযায়ী তোমরা হচ্ছে মানুষকে সচেতন করো, আলো ছড়াও। আলো মানে কি? আলোর আরেকটি প্রতিশব্দ হচ্ছে শিক্ষা, সচেতনতা। অর্থাৎ মানুষের মধ্যে শিক্ষাকে বিলিয়ে দাও, মানুষকে সচেতন করো যাতে করে মানুষ গাছ না কাটে, পরিবেশকে বিপন্ন না করে। বুঝা গেল? এই যে অংশ বিশেষ দেওয়া আছে মানে এটা অংশ বিশেষ। এখন আমাকে বলো, তোমরা এই কবিতাটা যতটুকু আমি জি স্যার আমরা জানি আপনি আমিনুল স্যার এবং যিনি আজকে কুইজ রাখেননি। কিন্তু ওরা না বুঝেই কুইজ চাইতেছে। আচ্ছা, মুনতাহা পাঠ পরিচিতিটা বুঝিয়ে দেন। হ্যাঁ, বুঝিয়ে দিব সমস্যা নাই। তুমি বলো, কবিতাটা বুঝতে পারছো কিনা? কবিতাটা বুঝতে পারছো কিনা? সিরাজ, আজকে কি কুইজ নাই? সিরাজ, আজকে হচ্ছে কুইজ নাই। প্রতিদিনই তো কুইজ থাকবে না। তোরি, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। রাদিয়া, বুঝছি। ওকে, চলো। আহ তোমাদের একজনকে আমি যদি পড়তে দেই, তুমি আমাকে বুঝাইয়া বলতে পারবা? দেখি কাকে পড়তে দেওয়া যায়। নোমান আলী, স্যার বুঝতে পারছি। হাত তোলো দেখি কাকে পড়তে দেওয়া যায়। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম কারেন্ট আসসালাম। ছিল না, চলে গেছিল। তাই জন্য পড়া কি যায় বুঝি নাই। বুঝো নাই? উম, এখন এই যে প্রথম ৪ টা যে লাইন, মৌসুমী ফুলের গান মোর কণ্ঠে জাগে না কো আর, চারিদিকে শুনি হাহাকার ফুলের ফসল নেই, নেই কারো কণ্ঠে আর গান, ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান। এই ৪ টা লাইন আমাকে বুঝাই দাও। কি বুঝাইছে এখানে? স্যার কারেন্ট ছিল না, বুঝি নাই। বুঝাতেও পারবো না। তাহলে মিউট হও।
প্রিয়া আর কে বলবা বলো? হাত তোলো। কে পারো এটা? কে বুঝাইতে পারবা আমাকে? কে বুঝাইতে পারবা বলো? ওকে, শেখ জাবির। জাবির বলো। হ্যাঁ, স্যার, প্রথম লাইনে বোঝানো হয়েছে একটা খারাপ সময়ের কথা এবং দ্বিতীয় লাইনে এইভাবে না। তুমি আমাকে ভেঙে, ভেঙে বুঝাই দাও যে হচ্ছে এখানে এই যে বলা হইলো মৌসুমী ফুলের গান মোর কণ্ঠে জাগে না কো আর, চারিদিকে শুনি হাহাকার, ফুলের ফসল নেই, নেই কারো কণ্ঠে আর গান, ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন, সব মুখ ম্লান। এই ৪ টা লাইন দিয়ে আসলে কি বুঝাইছে কবি? বিশ্লেষণ করো। আগের মতো এখন আর মৌসুমী ফুলের ঘ্রাণ পাওয়া যায় না। সব ফুল সবাই হ্যাঁ, বলো। স্যার, মৌসুমী ফুল এখন আর ফোটে না, তার ঘ্রাণও এখন পাওয়া যায় না। আচ্ছা, লোক হাহাকার করে, চিৎকার করে, অনাহারে মরে। এই জন্য দ্বিতীয় লাইনে এটা বলা হয়েছে। ওকে, শেষ। ঠিক আছে। হ্যান্ড ডাউন করো। ওকে, তারপরে কে আছে? এটাকে আবির, ফয়সাল। ফয়সাল, তুমি পরের ৪ লাইন বোঝাও আমাকে। মাটি অরণ্যের পানে চায়, সেখানে খরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়, জাগো তবে অরণ্য কন্যারা, জাগো আজি, মর্মরে মর্মরে উঠে বাজি, বৃক্ষের বক্ষের বহিজ্বালা। অরণ্যের পানে চায়, সেখানে খরিচ্ছে স্নেহ পল্লবের নিবিড় ছায়া। এখান থেকে ৪ লাইন, অর্থাৎ হচ্ছে এই যে বৃক্ষের বহিজ্বালা, এই পর্যন্ত আমাকে বুঝাই দাও। এই ৫ টা লাইন বুঝাইতে পারবা? মাটি গাছের দিকে চায়, সেখানে খরিচে স্নেহ পল্লবে নিবিড় ছায়। যেখানে গাছের নিবিড় ছায়া আছে, তারপরে জাগো তবে অরণ্য কন্যারা, জাগো তবে অরণ্য কন্যারা। এটা মানে হচ্ছে অরণ্য কন্যা, বৃক্ষকে বোঝানো হয়েছে, আর বৃক্ষকে জাগতে বলা হয়েছে। আচ্ছা, জাগো, হ্যাঁ। আজই জাগতে হবে তাদেরকে, কবি এটা আজই জাগতে বলেছেন। বৃক্ষের বহিজ্বালা, মর্মে মর্মে উঠে বাজি। মর্মরে তাদের যে মর্মরে উঠে বহিজ্বালা, বাজি। হ্যাঁ, হ্যাঁ। স্যার, হ্যাঁ, এখান থেকে বলো। মর্মরে মর্মরে উঠি বাজি। মর্মরে মর্মরে উঠে বাজি। তাদেরকে যে, স্যার, আমরা বন জঙ্গলে হস্তক্ষেপ করে, স্যার, গাছ কেটে ফেলছি, হ্যাঁ, ওদেরকে ওইটা প্রতিবাদ করে মর্মরে উঠে দাঁড়াতে বলছে। বৃক্ষের বক্ষের বহিজ্বালা মানে তাদের বহিজ্বালা, তাদের আগুন, তাদের প্রতিশোধগুলো আমাদের উপর প্রবাহিত করতে বলছে কবি। ওকে। মানে বৃক্ষের যে বক্ষ, সেই বক্ষে আগুন জ্বলতেছে, কারণ আমরা গাছপালা কেটে ফেলতেছি। ঠিক আছে? হ্যাঁ, স্যার। ওকে, ঠিক আছে। ভালো হয়েছে মোটামুটি। আরো পড়াশোনা করতে হবে, আরো একটু elaborately পড়তে হবে। ঠিক আছে? ওকে। তারপরে কে বলবা? নিপু। নিপু বলো। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিপু, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি ঠিক ভালো আছে। আছেন? হ্যাঁ, ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ। তুমি পড়বা হচ্ছে, শুধু পড়বা না, আমাকে বুঝাই দিবা এখান থেকে। মেলি লেলিহান শিখা তোমরা জাগিয়া উঠো বালা, কঙ্কনে তুলিয়া ছন্দ তান, জাগাও মুমূর্ষ ধরা প্রাণ, ফুলের ফসল আনো, খাদ্য আনো ক্ষুধার্তের লাগি। এই ৪ টা লাইন আমাকে বুঝাই দাও। মেলি লীলা খান শিখা তোমরা জাগিয়ে ওঠো বালা। লিলি খান শিখা, আগুনের যে শিখাটা রয়েছে সেটি মেলে জাগিয়ে উঠবার জন্য বলা হয়েছে প্রকৃতিকে। কঙ্কনে আচ্ছা, তুলিয়া তুলো ছন্দতান, ছন্দতান তুলে ধরবার জন্য বলা হয়েছে। আচ্ছা, জাগা মুমূর্ষ ধরা প্রাণ, তোমরা ধরা কি জানো মানে কঙ্কন অর্থ ধরা। কি? কঙ্কন, কঙ্কন অর্থ কি জানো? কঙ্কন, স্যার, কাকন বা বালা যেটা বলে কঙ্কন মানে হচ্ছে মেয়েরা যে হাতে পরে। চুড়ি, 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 জি স্যার, চুড়ি।
ঠিক আছে? তো চুরি কি করতে বলা হয়েছে? কঙ্কনে মানে চুরির মধ্যে এরকম মেয়েরা এরকম করে না তাল ছন্দ বাজে না? তান দিয়ে হ্যাঁ, ওইটার মধ্যে তান শব্দের সুর বাজানোর কথা বলা হয়েছে। ওকে। জি। জাগাও মুমূর্ষু ধরা প্রাণ। মুমূর্ষু ধরা মানে মৃত্যুর আগ পর্যন্ত উম উম যা মৃত্যুর আগ পর্যন্ত যেই অবস্থা তাকে বলা হয় মুমূর্ষু। ধরা হ্যাঁ, মানে পৃথিবী, প্রাণ মানে হ্যাঁ। জীবন। যা অর্থাৎ এই পৃথিবী মৃত্যুর পৃথিবীর আগ মুহূর্তে মৃত্যুর আছে। আগ পর্যন্ত প্রাণ তাকে জাগিয়ে তুলতে বলা হয়েছে। ফুলের ফসলানি, ফুলের মধ্যে থেকে যে আমরা ফসল পাই এটা আনবার জন্য বলা হয়েছে। খাদ্য আনো ক্ষুধার্তের লাগি। যারা মানুষ আছে তাদের জন্য খাদ্য আনতে বলা হয়েছে। তারা ক্ষুধার্ত এজন্যে তাদের জন্য খাদ্য আনতে বলা হয়েছে। মানুষ যারা আছে তারা কেমন ক্ষুধার্ত আসলে? তারা কি মানে খাদ্য পাচ্ছে না মানে খাবার ভাত পাচ্ছে না এরকম স্যার ক্ষুধার্ত নাকি হচ্ছে অন্য কিছু বোঝানো হয়েছে এখানে? শুধু খাদ্য না স্যার আরো আছে স্যার জীবনের আনন্দ, আরাম-আয়েশের ক্ষুধা ইয়েস। স্যার এটা বোঝা হয়। হ্যাঁ, হ্যাঁ। মানুষের যে হচ্ছে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো মানুষ ঘটাচ্ছে, মানুষ যে হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা কেটে বন জঙ্গল উজাড় করে ফেলতেছে, এটা মানুষের কি একটা চাহিদা? অর্থাৎ হয়তো তার একটা বাড়ি করতে হবে, হয়তো তার একটা গাড়ি করতে স্যার হবে, কাঠ বিক্রি মানুষের করতেছে। জন্য ক্ষতি হ্যাঁ? করে। এই যে মানুষের একটা ক্ষুধা, হ্যাঁ? মানে বড় হবার ক্ষুধা। এটাকে মেটানোর কথা বলা হয়েছে। তারপরে আর কে আছে? জি স্যার। আহ বাকিরা কে আছে আর কে বলবা? নিপু হ্যান্ড ডাউন করো। আর কে আছো বলো? এতজন স্টুডেন্ট আমার একটাও হাত তোলে না, ভয় পায় সবগুলা। তোরা কি ভয় পাচ্ছিস? হ্যাঁ? স্তবকের ব্যাখ্যা দিতে দেখো ঐশ্বর্য তোমার জন্য আবার আমি একটু বলে দিচ্ছি। প্রথম যে স্তবকটি, প্রথম যে ৪ টে লাইন, সেই লাইনে বোঝানো হয়েছে মৌসুমী ফুলের গান মোর কণ্ঠে জাগো না কো আর, চারদিকে শুনি হাহাকার, ফুলের ফসল নেই, নেই কারো কণ্ঠে আর গান, ক্ষুধার্ত ভয়ার্ত, দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান। এখানে কবি প্রথমত কবির যে উৎকণ্ঠা অর্থাৎ কবি যে হচ্ছে প্রকৃতি নিয়ে চিন্তিত এটা বোঝানো হয়েছে। কবি প্রথমেই বলেছেন যে মৌসুমী ফুলের গানটা সে আর পাচ্ছে না। অর্থাৎ এই যে প্রকৃতি, এই প্রকৃতিতে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফুল ফুটতো, তখন যে ঘ্রাণ পাওয়া যাইতো, ঠিক আছে? সেই ফুলের ঘ্রাণে চারদিক মোহিত হইতো। পাখিরা, তারপরে হচ্ছে বাউল, মানুষ ইত্যাদি বিভিন্ন জন যে গান গাইতো, সেই গানটা কবির কণ্ঠে, মোর কণ্ঠে মানে কবি আমার বলতে কবিকে বোঝাচ্ছেন, মোর বলতে আমার মানে কবির কণ্ঠে আর জাগে না। শুধু চারদিকে সে হাহাকার, অর্থাৎ চারদিকে শুধু কান্নার আওয়াজ পাইতেছে, হাহাকার শুনতেছে। হুম? কেউ আর ভালো নেই। ফুলের ফসল নেই। অর্থাৎ বৃক্ষ থেকে যে ফুল হইতো, ফুল থেকে ফসল হইতো, যেহেতু বৃক্ষ নাই, এই কারণে ফসলও নাই। নেই আর কণ্ঠে গান। ঠিক আছে? কণ্ঠে আর গান নেই। ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি, প্রাণহীন সব মুখ ম্লান। এই যে ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি, অর্থাৎ এখানে মানুষকে ক্ষুধার্ত বলা হয়েছে। এই ক্ষুধার্ত বলতে শুধু এইটা বোঝানো হয় নাই যে মানুষ খাদ্যাভাব বা হচ্ছে খাদ্যের অভাবে অর্থাৎ ভাত বা অন্য কোনো কিছুর অভাবে সে ক্ষুধার্ত। ব্যাপারটা এমন না। এখানে ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি বলতে মানুষের যে হচ্ছে চাহিদার ক্ষুধা, অর্থাৎ মানুষ তার চাহিদা মেটানোর জন্য গাছ কাটতেছে, বন জঙ্গল উজাড় করতেছে। এইটাও মানুষের এক প্রকার ক্ষুধা। ঠিক আছে? বড় হবার ক্ষুধা, হ্যাঁ? বড়লোক হবার ক্ষুধা, আরো বেশি বিত্তশালী হবার ক্ষুধা। ঠিক আছে? ২ টা বাড়ি করার ক্ষুধা। এই যে ক্ষুধাটা, এই ক্ষুধার যে ভয়ার্ত দৃষ্টি সেটা কবি কল্পনা করেছেন। অর্থাৎ মানুষ কত ভয়ানক হতে পারে। তারপরে ভাই বলেছেন প্রাণহীন সব মুখ ম্লান। অর্থাৎ তিনি দেখতেছে যে প্রকৃতির গাছপালা, তারপর হচ্ছে প্রকৃতি নির্ভর যে জিনিসপত্রগুলো রয়েছে, সবকিছুই একদম প্রাণহীন। তাদের মুখ ম্লান, বিষণ্ণ হয়ে গেছে। এটা বোঝাচ্ছে। তারপরে মাটি অরণ্যের পানে চায়। ঠিক আছে? মাটি অরণ্যের পানে চায়। অর্থাৎ এই যে মাটি, যেই মাটিতে বৃষ্টি পড়লে মাটি উজ্জীবিত হইতো, জাগ্রত হইতো, ফুলে ফলে ফসলে ভরে যাইতো। যেহেতু এখন গাছপালা কেটে ফেলা হচ্ছে, গাছ না থাকলে বৃষ্টি হবে না। আর বৃষ্টি না হলে কি হবে না? মাটি উর্বর হবে না। মাটি হচ্ছে তার যে ক্ষমতা সেটি দেখাতে পারবে না। এই কারণেই মাটি অরণ্যের পানে তাকায় আছে। অরণ্যের দিকে তাকায় আছে যে কখন বৃষ্টি হবে। তারপর কি বলছে? সেখানে খরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়। খরিছে মানে হচ্ছে
খরিদ করা, ক্রয় করা, ঠিক আছে? সেখানে মানে হচ্ছে ওই অরণ্যের মধ্যে খরিছে স্নেহ পল্লবের, স্নেহ মানে হচ্ছে আদর যত্ন, ঠিক আছে? পল্লব অর্থাৎ চোখের যে পাতি, এটাকে বলা হয় পল্লব, ঠিক আছে? চোখের পাতি যেমন চোখকে কি করে সংরক্ষণ করে রাখে, নীরব ছায়ার মধ্যে শীতল করে রাখে, ঠিক তেমনি নীরব ছায়ায় প্রকৃতিকে শীতল করে রাখে হচ্ছে কি এই গাছপালা। কিন্তু এটা এখন হচ্ছে না। এজন্যই কবি বলেছেন, তখন কবি নির্দেশনা দিয়েছেন, কবি জাগ্রত হওয়ার কথা বলেছেন। জাগো তবে অরণ্য কন্যারা, অর্থাৎ প্রকৃতিকে জেগে ওঠার কথা বলা হচ্ছে। জাগো আজই, আর বেশি সময় নেই, এখনই জাগতে হবে। ওকে, মরমরে উঠে বাজি, অর্থাৎ এই যে আমরা যে বাজি ফুটাই, বাজি ফোটানোর সময় যে মর্মর শব্দ হয়, এই শব্দকে তিনি কল্পনা করেছেন যে এমনই ভাবে মর্মর শব্দে বাজি ফোটার মতো করে জেগে উঠতে হবে। বৃক্ষের বক্ষে, অর্থাৎ বৃক্ষের যে বুক, সেই বৃক্ষের বুকে বহি জ্বালা, অর্থাৎ বৃক্ষের বক্ষে যে জ্বালা যন্ত্রণা, সেটা মেলি লেলিহান শিখা তোমরা জাগিয়া উঠো বালা। অর্থাৎ বৃক্ষের বক্ষে যে যন্ত্রণা, সেই যন্ত্রণার যে আগুন, সেটাকেই বলা হয়েছে মেলি লেলিহান শিখা। অর্থাৎ বৃক্ষ তার বুকের যন্ত্রণার লেলিহান শিখা মেলিয়া দিবে, তোমরা জাগিয়া উঠো বালা। অর্থাৎ এই যে প্রকৃতিকে বলা হচ্ছে তোমরা জাগিয়া উঠো। কঙ্কনে তুলিয়া ছন্দ টান, অর্থাৎ কঙ্কন মানে হচ্ছে চুড়ি, ঠিক আছে? চুড়ি, মেয়েদের চুড়ি। এই কঙ্কনে তুলিয়া ছন্দ টান, এখানে একটা বড় মস্ত বড় ব্যাপার আছে। সেটা হচ্ছে এখানে কেন বলা হচ্ছে যে জাগিয়ে ওঠো বালা, কেন বলা হলো অরণ্য কন্যা, কেন অরণ্য পুত্র বলা হইলো না, কেন অরণ্য কন্যা বলা হইলো, ঠিক আছে? কেন বলা হইলো কঙ্কনে তুলিয়া ছাড়, কেন বলা হইলো না যে হচ্ছে হাতের আংটিতে তুলিয়া ছাড় টান, ছন্দ টান, কেন আংটিতে বলা হইলো না, কেন বলা হইলো না যে হচ্ছে জাগো তবে অরণ্য পুত্রগণ, কেন বলা হইলো না? কারণ প্রকৃতিকে সবসময় মা হিসাবে কল্পনা করা হয়। অর্থাৎ প্রকৃতি একটা মেয়ে মানুষ এই হিসেবে কল্পনা করা হয়, ঠিক আছে? মানে প্রকৃতিকে মা হিসেবে কল্পনা হয়, যেহেতু মা স্ত্রীলিঙ্গ মানে মেয়ে, এই কারণেই বলা হয়েছে অরণ্য কন্যা, বুঝছো? এই কারণেই যেহেতু কন্যা বা মেয়েরা কঙ্কর পরিধান করে, ঠিক আছে? কঙ্কন পরিধান করে, অর্থাৎ হচ্ছে চুড়ি পরিধান করে, এই জন্যই বলা হয়েছে যে কঙ্কনে তুলিয়া ছন্দ টান, অর্থাৎ কঙ্কনে ছন্দ টান তোলো, অর্থাৎ সুর তুলো। জাগাও মুমূর্ষ ধরা প্রাণ, অর্থাৎ এই যে পৃথিবী মুমূর্ষ অবস্থায় আছে, অর্থাৎ পৃথিবী একদম প্রাণ যায় যায় অবস্থা, এই অবস্থা থেকে পৃথিবীকে পরিত্রাণ দাও, প্রাণ ফিরিয়ে দাও। ফুলের ফসল আনো, অর্থাৎ এই যে বৃক্ষ আমরা কেটে ফেলছি, সেই বৃক্ষকে পুনরুদ্ধার করো, অর্থাৎ তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসো। কিভাবে? বৃক্ষরোপণের মাধ্যমে। ফুলের ফসল আনো, আনো খাদ্য ক্ষুধার্তের লাগি। এখানে দুইটা কেস হইতে পারে। একটা হচ্ছে খুবই বোঝাচ্ছে যে এখানে যে মানুষগুলো যারা বৃক্ষকে নিধন করতেছে, তাদের যে ক্ষুধা মেটানোর জন্য তোমরা আবারও বৃক্ষরোপণ করো, আবার তারা কাটবে। এটা হচ্ছে ব্যঙ্গ করার মতো, ব্যঙ্গ করে বোঝানো হয়েছে এখানে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে মানুষের যে ক্ষুধা, অর্থাৎ তার একটা বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এজন্য সে হচ্ছে গাছ বিক্রি করতেছে, গাছ কাটতেছে, এটা করতেছে, সেটা করতেছে, বন জঙ্গল উজাড় করতেছে, হ্যাঁ, পুড়ায় দিচ্ছে। এই যে মানুষের ক্ষুধা, এই ক্ষুধা মিটিয়ে দাও, প্রকৃতিকে বলতেছে মিটিয়ে দাও, ঠিক আছে? অর্থাৎ ক্ষুধার্তের জন্য খাদ্য আনো, আত্মার আনন্দ আনো। এইখানে কিন্তু কবি একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝাইছেন যে মানুষের তাদের মনে আত্মায় শান্তি নেই। এই শান্তি নেই বিধায়, আনন্দ নেই বিধায় তারা হচ্ছে আনন্দ খোঁজার জন্য তারা আরো বড় হতে চায়। তখন তারা গাছপালা নিধন করে। তো আনো যারা রহিয়াছে জাগি। এখানে কবি বলেছেন যে যারা এই বৃক্ষ সংরক্ষণের জন্য কাজ করছে, যারা রহিয়াছে জাগি, ঠিক আছে? তাদেরকে নিয়ে আসো আমাদের সঙ্গে। তিমির পহর বরি অতন্দ্র নয়ন, অর্থাৎ তিমির পহর অর্থাৎ অন্ধকার যে রাত্র, সেই অন্ধকার রাত্র অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে কবির দুই নয়ন। তার তরে ছড়াও, অর্থাৎ ওই অন্ধকার তিমিরেই ছড়িয়ে দাও, ছড়াও প্রভাত আলো। তিমিরের পরেই অর্থাৎ অন্ধকার রাত্রির পরেই প্রভাত হবে, আলো প্রভাত হবে, ঠিক আছে না? ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে বয়ে, অর্থাৎ তোমাদের সাধ্য মতো আলো ছড়ায় দাও। আলো বলতে এখানে কি বোঝানো হচ্ছে?
সচেতনতা, শিক্ষা ছড়ায় দাও। এটা বোঝানো হচ্ছে। এখন সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। পল্লব মানে হচ্ছে গাছের ডাল। এটা গাছের ক্ষেত্রে। ঠিক আছে? কিন্তু এইখানে কবি যখন বুঝাচ্ছে স্নেহ পল্লবে নিবিড় হরিচ্ছে, এখানে পল্লব যে চোখের সঙ্গে তুলনা করা হচ্ছে স্নেহ তলে। অর্থাৎ চোখের যে পল্লব সেটা যেমন চোখকে শীতল করে রাখে, ঠিক তেমনি গাছপালার যে ডাল, হ্যাঁ? এইটা ছায়া দেয়। ঠিক আছে? নিবিড় ছায়া দেয়। অর্থাৎ হচ্ছে শীতল করে রাখে গাছের যে নিচ এইটা। বুঝতে পারছো? ঐশ্বর্য বুঝছো? জি স্যার। ওকে। নয়ন আলী বুঝতে পেরেছি। স্যার এগুলা কি লিখতে হবে? তোমরা যখন সৃজনশীল লিখবা তখন এগুলা লিখবা যেগুলো আমি ব্যাখ্যা করে বোঝাইলাম। জি স্যার, ইয়েস স্যার। ঠিক আছে। আহ বেশিরভাগ মেয়ে মেয়ে রূপে দেখা যায় যেমন প্রকৃতি। ঠিক আছে তুরি। হুম। তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে মানে ছেলেরা অসুন্দর? হ্যাঁ? আমরা কিন্তু এখনই বিদ্রোহ ঘোষণা করব। কি বলো? এই যে সোহানা বলছে, স্যার আপনি কি মুক্তি ম্যামের মতো সাকুরা পানি খান? না, আমি এখন এত বড়লোক হই নাই। আমি যখন বড়লোক হব তখন সাকুরা পানি কিনে খাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা তো হচ্ছে গরিবস। হ্যাঁ, স্যার ওদের সাহস নাই, এজন্য হাত তোলে না। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। তাসবি এসকে। ঠিক আছে, তাসবি একটা হাসি দিছে খিলখিল করে। সাদিয়া মুনতাহা, জি স্যার জি স্যার। মুনতাহা তুই কোথায় চলে যাস? তোকে আমি খুঁজি। ওকে। সুমু, সুমু কিছু বলে না। সুমু একটা সালাম দিছে, সালাম আলাইকুম স্যার, তারপর আর কিছুই বলে না। সে বুঝছে কিনা না বুঝছে কিছুই বলে না। তোরই কথা রাইট। ঐশ্বর্য বলছে তোরই কথা রাইট। আমরা কিন্তু এখনই ঐশ্বর, হ্যাঁ স্যার এটা বলতে পারি নাই। চাইছিলাম। চাইছিলাম। ওকে ঠিক আছে। আবিষ্কারক। ওকে। এই যে আপনার ভাষা বলতে সুন্দর যে আবিষ্কার করতে ছেলেরা মোমেন। স্যার আজকে ক্লাসে গান বলেন প্লিজ। আমি গান টান পারি না। চলো আমরা পরে নেক্সট 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 নেক্সটে কি আছে? আমাদের সময় নাই এত। ধরো শব্দার্থ পড়ি। চলো নেক্সট। ঠিক আছে, চলো। আর কেউ কমেন্ট করবে না এখন। ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি। ঠিক আছে, দেখো। ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি বলে প্রকৃতিতে ফুল ফলের সম্ভার কমে যাওয়ার কারণে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে, বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা, মানুষ ভীত। ঠিক আছে, অর্থাৎ এই যে বললাম গাছপালা কেটে ফেলা হচ্ছে, এতে আলটিমেটলি প্রকৃতির ক্ষতি হলেও শেষ পর্যায়ে মানুষেরই ক্ষতি হবে। ঠিক আছে, মলিন, ম্লান মানে মলিন। ঠিক আছে, খরিচ্ছে, চুয়ে চেয়ে পড়ছে। পল্লব গাছের নতুন পাতা, ডালপালা, যেটা হচ্ছে কবি যদিও এখানে হচ্ছে ডালপালা বলেছেন, কিন্তু এটাকে চোখের যে পল্লব সেটার সঙ্গে তুলনা করে এরকম ব্যাখ্যা করা হয়েছে। ওকে। যেখানে খরিচ্ছে, ঠিক আছে, দেখো যেখানে খরিচ্ছে স্নেহ পল্লবের নিবিড় ছায়া। দেখো এই যে দেখো, মাটির মমতা রস পেয়ে বৃক্ষ শাখার নতুন পাতা গজিয়েছে। ঠিক আছে, খরিচ্ছে মানে হচ্ছে ক্রয় করা, নতুন করে কোনো কিছু সৃষ্টি করা, কিনা। এখানে এটাই বোঝানো হয়েছে যে কি বোঝানো হলো, অর্থাৎ নতুন করে পাতা সৃষ্টি হওয়া। জাগত হবে অরণ্য কন্যারা, বৃক্ষ কন্যাদের অর্থাৎ প্রকৃতিতে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। প্রকৃতি আবার সবুজের শ্যামলে ফুলে ভরিয়ে তোলার কথা বলেছেন। তারপরে কি? তারপরে হচ্ছে বৃক্ষের বক্ষে বহিজ্বালা, অর্থাৎ পৃথিবীর প্রকৃতির উপর যে হস্তক্ষেপ করায়, অর্থাৎ বন জঙ্গল উদার করছে, বৃক্ষ নিধন করছে, এই কারণে বৃক্ষের বুকে যন্ত্রণার আগুন জ্বলছে, এটা বলানো হয়েছে। মেলি লেলিহান শিখা, কবি তরু কন্যাকে, তরু মানে হচ্ছে গাছপালা, গাছপালার কন্যা অর্থাৎ হচ্ছে বৃক্ষ কন্যাকে আহ্বান জানিয়েছেন তার শাখায় শাখায় আগুন রাঙা ফুল ফুটিয়ে আকাশের শাখা বিস্তার করতে। অর্থাৎ হচ্ছে এখানে কবি বোঝাচ্ছে যে এই যে বৃক্ষ যেটাকে নিধন করে আমাদের পরিবেশকে ধ্বংস করছে আমরা, সেই বৃক্ষকে তিনি হচ্ছে আবার জাগ্রত হয়ে তার যে শাখা পোশাকা আছে সেই শাখা পোশাকে আগুন রাঙা, আগুনের মতন লেলিহান শিখার মতন সে ফুল দিয়ে রাঙিয়ে তোলার কথা বলেছেন।
কাকর বা কাঁকন, ঠিক আছে, কাঙ্কন বা কঙ্কন, নারীর হাতের অলংকার বিশেষ। ওকে, মুমূর্ষ মৃতপ্রায় মরণাপন্ন, মরে যায় এমন, ঠিক আছে, ধরা পৃথিবীর জীবন বা পৃথিবী। ওকে, অতন্ত্র গুমহীন, নির্গুম, নিদ্রাহীন, অর্থাৎ যে হচ্ছে জেগে জেগে পাহারা দেয়। নয়ন মানে চোখ। ওকে, পাঠের উদ্দেশ্য, এটা আমরা কি কারণে পড়বো? একটু আগেই বললাম যে আমরা প্রকৃতি সম্পর্কে সচেতন হবো, এই কারণে পড়বো। এই কবিতা পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রকৃতির জগতের প্রতি সহানুভূতিশীল হবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আগ্রহী হবে, প্রাকৃতিক ঐশ্বর্য রক্ষায় সচেতন হবে। ওকে, এখন আমরা দেখি যে এই যে আমাদের কবিতাটা, এটা কবি কি উদ্দেশ্যে লিখেছেন, মানে কি উদ্দেশ্যে লিখেছেন, তার উদ্দেশ্য কি এবং কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। জাগতবে অরণ্য কন্যারা কবিতাটি সুফিয়া কামালের উদ্যত্ত পৃথিবী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবিতাটির রূপ সচেতন কবি চারপাশে অরণ্য নিধন লক্ষ্য করে ব্যথিত, অর্থাৎ কবি এখানে প্রকৃতির রূপ সচেতন, অর্থাৎ প্রকৃতির যে রূপ রস রয়েছে সে সম্পর্কে কবি খুবই সচেতন একজন মানুষ। সেই কথা বিবেচনা করি কবি চারপাশে অরণ্য নিধন অর্থাৎ বন জঙ্গল যে নিধন হচ্ছে সেটাকে লক্ষ্য করে তিনি ব্যথিত হয়েছেন। তার মৌসুমী ফুলের গান আর তার কণ্ঠে জাগে না, অর্থাৎ কবির কণ্ঠে মৌসুমী ফুলের যে গান সেটি আর জাগে না, বরং চারপাশে প্রকৃতির যে বিলীন হয়ে যাওয়া, সেই বিলীন হয়ে যাওয়ার তার মনে হাহাকার করে ওঠে, তার মন হাহাকার করে ওঠে। কবি তাই অরণ্য কন্যাদের জাগ্রত হওয়ার বা জাগরণ প্রত্যাশা করেছেন, অর্থাৎ অরণ্য কন্যা যারা, অর্থাৎ গাছপালা প্রকৃতি, তাদেরকে জাগ্রত হওয়ার প্রত্যাশা করেছেন। তিনি চান দিকে দিকে, অর্থাৎ হচ্ছে বিভিন্ন দিকে, চারদিকে পরিবেশে আবার সবুজ বৃক্ষের সমারোহে সৃষ্টি হোক, অর্থাৎ আবার সবুজ বৃক্ষে সবুজের শ্যামলে ছেয়ে যাক, ফুলে ও ফসলে ভরে উঠুক পৃথিবী, মানুষের অস্তিত্ব রক্ষা পাক বিপন্নতার হাত থেকে, অর্থাৎ মানুষ বিপন্ন হয়ে যাবে, অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে যদি প্রকৃতি কি হয়, নষ্ট হয়ে যায়। এজন্য তিনি চান যে সবুজের সমারোহে পুরো পৃথিবী ভরে যাক এবং আবারও তারা কি করুক, তারা পৃথিবীর মানুষকে রক্ষা করুক, মানুষের অস্তিত্ব রক্ষা হোক। কবি সুফিয়া কামালের যে পরিচিতি, অর্থাৎ তার নিজের যে পরিচিতি সেটা আমরা একটু পড়ি। সুফিয়া কামাল 1911 সালে 20শে জুন বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়। সে আমলে মেয়েদের লেখাপড়া মোটেই সুযোগ ছিল না, অর্থাৎ সুফিয়া কামাল যে সময়ে জন্মগ্রহণ করেন 1911 সালে, অর্থাৎ ব্রিটিশরা যখন শাসন করছিল ওই সময়ে মেয়েদের লেখাপড়ার সুযোগ ছিল না বললেই চলে। তিনি নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায় লেখাপড়া করে ছোটবেলা থেকে কবিতা চর্চা শুরু করেছেন, অর্থাৎ সুফিয়া কামাল কিন্তু নিজের চেষ্টায় লেখাপড়া করেছেন, কোন স্কুলে যেয়ে লেখাপড়া করেননি। কিছুকাল তিনি কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তার পরবর্তীতে সে যখন শিক্ষিত হয়েছেন, শিক্ষিত হওয়ার পরে তিনি কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সুদীর্ঘকাল ধরে সাহিত্য চর্চা, সমাজসেবা এবং নারী কল্যাণমূলক নানা কাজের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তার কবিতা সহজ এবং ভাষা সুললিত, অর্থাৎ হচ্ছে ভাষাগুলো খুব সুমধুর এবং ছন্দ ব্যঞ্জনাময়, অর্থাৎ এই যে তার কবিতাগুলো খুবই ছন্দ ব্যঞ্জনাময়, অর্থাৎ কবিতাগুলোতে ছন্দের রস রূপ রয়েছে। কবি সুফিয়া কামালের উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলো রয়েছে সেগুলোর মধ্যে কয়েকটা এখানে উল্লেখ করা হয়েছে। সেগুলো কি? সাজের মায়া। সাজ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যার মায়া, সাজের মায়া। এখানে সাজ শব্দটি সন্ধ্যা হলেও কবি সবসময় যে সাজ বলতে সন্ধ্যা বোঝায় ব্যাপারটা এমন না। সন্ধ্যা বলতে কিন্তু এমন কিছু বোঝায় যখন শেষ সময়, অর্থাৎ দিনের যেমন শেষ সময়, যদি পৃথিবীর শেষ সময় হয় তাহলে পৃথিবীর সাজ, যদি কোনো মানুষের শেষ সময় হয় তাহলে মানুষের কি শেষ সময়, মানে হচ্ছে মানুষের সাজের সময়, অর্থাৎ সাজের মায়া। মায়া কাজল, মোর, তারপর হচ্ছে জাদুদের সমাধি পড়ে, তারপরে আছে হচ্ছে তার স্মৃতিকথামূলক গ্রন্থ, অর্থাৎ সে বিভিন্ন ধরনের স্মৃতিকথা বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করেছেন, যেগুলো হচ্ছে এক একটা স্টোরি বা গল্প। এগুলা কি ৭১-এর ডায়েরি, এটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। শিশুদের জন্য লিখেছেন ইতল বিতল,
মানে শিশু সাহিত্য যেগুলা। তারপর হচ্ছে নোল কিশোরের দরবারে। কবি সুফিয়া কামাল তার কবি প্রতিভার জন্য অনেক পুরস্কার লাভ করেছেন। সেসব পুরস্কারের মধ্যে যেমন রয়েছে বাংলা একাডেমি পুরস্কার, মোহাম্মদ নাসিরউদ্দিন স্বর্ণপদক, ২১শে পদক, বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার, তারপর হচ্ছে মুক্তধারা ও স্বাধীনতা দিবস পুরস্কার ইত্যাদি। তিনি ১৯৯৯ সালে ২০শে নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তার জন্ম কোথায় হয়েছে? বরিশালে। ঠিক আছে? বরিশালে জন্ম, মামার বাড়িতে। সে তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। সে কলকাতায় একটা স্কুলে কি করতো? শিক্ষকতা করতো। মারা গেছে ১৯৯৯ সালে ২০শে নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন আমাকে বলো, এই যে পুরো বিষয়টা তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝছো কিনা? আমাদের ক্লাস কিন্তু শেষ পর্যায়ে। ঠিক আছে? তোমরা আমাকে একটু জানাও যে আমরা স্যার বুঝতে পেরেছি। স্যার মেয়েরা কিউট হয়। হেপ, আসছে মেয়েরা কিউট হয়। তবে আপনি ছেলেদের হয়েও ব্যতিক্রম। একদম মেয়েদের মতো কিউট। এহ, কি বলে এসব? আমি নাকি কিউট? ওকে। তারপরে হচ্ছে স্যার সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন? সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন হচ্ছে তার মামার বাড়িতে বরিশালে। বরিশালের শায়েস্তাবাদ গ্রামে। তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। তিনি লেখাপড়া করেন স্বইচ্ছায়, নিজের ইচ্ছায়। তিনি কলকাতায় একটা স্কুলে শিক্ষকতা করতেন। তিনি মারা গেছেন ১৯৯৯ সালে ২০শে নভেম্বর ঢাকায়। ঠিক আছে? জন্মগ্রহণ করছেন ১৯১৯ সালে। ঐশ্বর্য, জি স্যার ক্লিয়ার। ওকে, রাদিয়া বুঝতে পেরেছি। ওকে, সোহানা স্যার আপনি অনেক কিউট। হেপ, কি সব বলে পোলাপান সব হাজির হয়ে গেছে। তাহলে সব কবিতায় মেয়েদের কেন সুন্দর বলে? এই যে তুরি আসছে আবার মেয়েদের সুন্দর বলে। মেয়েরা সুন্দরের জন্য সুন্দর বলে মেয়েদের। না স্যার, মেয়েরা তো পেতনি। ঠিক আছে, পেতনি। মুনতাহা, জি স্যার। মুনতাহা তোর আমি মাইর দিব, তুই প্রথম শুরু করছিস এই কিউট ফিউট দিয়ে। সোহানা স্যার সত্যি ছেলেরা, সব ছেলেরা সুন্দর। দেব। ঐশ্বর্য বলছে মুক্তি মিস কিউট। হ্যাঁ, তোমাদের মুক্তি মিস অনেক কিউট। ওকে স্যার, আপনি কোন বিষয়ের টিচার? আমি হচ্ছে জেনারেলি ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স, অর্থাৎ হচ্ছে আমি বিজ্ঞান এবং গণিত বিষয়ের শিক্ষক। তোমাদের মাঝে মাঝে বাংলা পড়াই। ঠিক আছে? So, আমি হচ্ছে বাংলায় কোনো বিএসসি করিনি বা বিএ করিনি। ঠিক আছে? বাংলায় কোনো ডিগ্রি আমার নেই। আমি হচ্ছে ম্যাথমেটিক্সে বিএসসি করছি। ঠিক আছে? তুরি, তুরি বলছে সব ছেলেরা বান্দর। তুরি বলছে সব ছেলেরা বান্দর, শুধু আপনি মেয়েদের মতো কিউট। আচ্ছা, স্যার ছেলে পেলেরা অনেক কিছু বলে ফেলছে, কিছু বললাম না। ঠিক আছে, ওকে। এখন বলো, কোথাও সমস্যা নেই? বুঝছো পুরোটাই? কবিতা আসলে লিখতে পারবা? প্রশ্ন আসলে লিখতে পারবা? হ্যাঁ, লিখতে পারবা? লিখতে পারলে হয়েছে, আর না লিখতে পারলে খবর আছে তোদের। বুঝছিস? কবিতা আসলে পারবো না। পারবো না, প্রশ্ন আসলে পারবো। ওকে, আরে কবিতা আসবে নাকি? কবিতা আসে না তো, প্রশ্ন আসবে। তা অনেকে বলে ছেলেরা ভয়ানক হয়, কিন্তু আপনি তো ব্যতিক্রম, একদম মডেল স্যার। আরে পোলা পয়েন্ট রে, তোরা তো খুব ডিস্টার্ব। আচ্ছা শোনো, দুষ্টামি বাদ। ঠিক আছে? হ্যাঁ, অনেক দুষ্টামি হয়েছে। এখন চলো আমরা হচ্ছে দেখি আমাদের পরে কি আছে। ঠিক আছে? ওকে, এই দেখো
মৌসুমী ফুলের গান কণ্ঠে আর জাগে না কেন? ঠিক আছে, কার কণ্ঠে জাগে না? অরণ্যের কণ্ঠে জাগে না, সাধারণ মানুষের কণ্ঠে জাগে না। এখানে মানুষের কথা বলা হয়েছে। ঠিক আছে, কবি কেন ব্যথিত হয়েছেন? কবি ব্যথিত হয়েছেন কারণ হচ্ছে অরণ্য বন নিধন হচ্ছে, অর্থাৎ অরণ্য বন নিধনের কারণে কবি ব্যথিত হয়েছে। তারপরে কি? কবি অরণ্য কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন কেন? পৃথিবীর সবুজে বিস্তারের জন্য, মানুষের অস্তিত্ব রক্ষার জন্য। মানুষের অস্তিত্ব রক্ষার জন্য, কারণ দেখো পৃথিবী যদি সবুজে বিস্তারিত হয়ে যায় তাহলে কিন্তু মানুষের অস্তিত্ব রক্ষা হবে। যদি ভালোভাবে বেঁচে থাকে তাহলেও কিন্তু মানুষের অস্তিত্ব রক্ষা হবে। মৌসুমী ফুল যদি দেখে তারপরেও মানুষের অস্তিত্ব রক্ষা হবে, পৃথিবী সবুজে বিস্তার করবে। আর মানুষের অস্তিত্ব রক্ষা করাই হচ্ছে কবির একমাত্র চাওয়া এখানে। ওকে, এখন আমরা একটা উদ্দীপক পড়ি। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। এই বাড়তি জনসংখ্যার জন্য প্রতিনিয়ত কমছে আবাদি জমি, বন জঙ্গল, ফলে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা, ঘটছে পরিবেশ বিপর্যয়। বিষয়টি উপলব্ধি করে মফিজ খাঁ এবং আমিনা বেগম বৃক্ষ মেলা থেকে প্রচুর চারা কিনে এনে এলাকায় শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু করে। উদ্দীপকে বর্ণিত বাড়তি জনসংখ্যার ফলে সৃষ্ট সমস্যাটি জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় কোন দিককে নির্দেশ করে? কোন দিকে নির্দেশ করে? নির্বিচারে বৃক্ষ নিধন। ঠিক আছে, আচ্ছা আজান দিবে, বুঝছো? একটু ওয়েট করি আমরা। ঠিক আছে, আজান দিবে, একটু ওয়েট করি আমরা। তোরি বলেন স্যার, ঠিক বলি নাই আমি? স্যার বুঝতে পারছে এবার? স্যার মনে মনে করছি যে আমাদের বকা দিচ্ছে। স্যার বুঝতে পারছে এবার। ওকে, ঠিক আছে। ওকে স্যার, ওকে। ঐশ্বর্য, হ্যাঁ হোমওয়ার্ক দিব, অবশ্যই হোমওয়ার্ক দিব। কেন হোমওয়ার্ক দিব না? তোমরা কি মনে করছো হোমওয়ার্ক দিব না? হ্যাঁ হোমওয়ার্ক দিব। স্যার ছেলেরা বুধ, তবে আপনি ছাড়া আমাদের অনলাইন ক্লাসে সব ছেলেরা বুধ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, এই দেখো সৃজনশীলটা দেখো, হ্যাঁ পরে আমরা গল্প করি আবার। ঠিক আছে, দেখো কি বলছে। বলছে হচ্ছে এই যে গাছের নতুন পাতাকে পল্লব বলে, এটা আমরা জানি। ঠিক আছে, তারপরে বৃক্ষের বক্ষে বহিজ্বালা তারা কি বোঝানো হয়েছে, এটা তোমরা পারবা, আমি বুঝাই দিয়েছি। তারপরে এইখানে বলেছে হচ্ছে দোয়েল পাখির বাসা বেঁধেছে জবা গাছে, সোহেল তার নতুন ঘর তোলার জন্য আঙিনার অন্যান্য গাছের সাথে জবা গাছটাও কেটে ফেলে। দেয়ালের দোয়েলের চোখে মুখে বাসা হারানোর বেদনা, দোয়েল আর গান গায় না। তোমাদের বলেছিলাম যে শুধু এখানে যে মানুষ গান গায় ব্যাপারটা এমন না, প্রকৃতিতে যে গাছপালা রয়েছে সেই গাছপালায় যে আমাদের পাখিরা বাসা বাঁধে, পাখিরাও কিন্তু গান গায়। সো পাখিদের গানকে ওখানে ইঙ্গিত করা হয়েছে। ফুলের সাথে খেলা করে না। অন্যদিকে নিলয় তার বাড়ির আঙিনায় খালি জায়গায় ফুল, ফল ও বিভিন্ন অন্যান্য গাছ লাগায়। গাছগুলোকে নিজের মতো ভালোবাসে। তার বাগান দেখে সকলেই এর চোখ জোড়ায়। পাখিরা তার বাগানে চলে আসে। তারা গাছে গাছে ঘুরে বেড়ায়, বিভিন্ন ফলের গাছ থেকে খাদ্য জোগাড় করে। তারপরে বলছে কি, ফুলের সাথে খেলা করে গান গায়, দিনের শেষে নিশ্চিন্তে বাসায় ফিরে ঘুমায়। নিলয়কে দেখে অনেকেই গাছ লাগাতে উদ্বুদ্ধ হয়েছে বা উদ্বুদ্ধ হয়। এখানে দেখো দুয়েলের অভিব্যক্তিতে জাগো তবে অরণ্য কবিতায় কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ওই যে বলেছিলাম যে মানুষ ক্ষুধার্ত, মানুষ তার ক্ষুধা নিবারণের জন্য গাছপালা কাটছে এবং কি করছে, গাছপালা কাটার কারণে পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে। তো ওই স্থানটা ফুরিয়ে তোলা হবে। উদ্দীপকের নিলয় কর্মকাণ্ডের মধ্যেই কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। কবি কি বলেছিল লাস্টে? কবি বলেছিল এখানে সর্বশেষ কবি কি বলেছিল? কবি বলেছিল হচ্ছে দেখো এই যে ফুলের ফসল আনো, খাদ্য আনো ক্ষুধার্তের লাগি, আত্মার আনন্দ আনো, আনো যারা রহিয়াছে জাগি, তিমির পহর বরি অনন্দ,
অতন্ত্র নয়ন তার তরে ছাড়ো ছড়াও প্রবাদ আলো মোদের মুঠি ভরে ভরে। অর্থাৎ কবি এখানে বলেছে আমাদের ফসল আনার জন্য অর্থাৎ বৃক্ষরোপণ করার জন্য, তারপরে আত্মা আনন্দ আনার জন্য, ক্ষুধার্তের জন্য খাদ্য আনার জন্য। অর্থাৎ এইখানে কিন্তু এই জায়গায় অর্থাৎ এই যে নয়ন সে কিন্তু সবগুলার ব্যবস্থাই করেছে, অর্থাৎ তার সামগ্রিক যে প্রকাশ সেটা কিন্তু এই উদ্দীপকে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের এখানে বিষয়বস্তু। ওকে, তো আরেকটা হচ্ছে সিডর। ঠিক আছে, সিডরের খবর শুনে সিনথিয়ার বিশাল মন খারাপ হলো, এটা একটা। ঠিক আছে, এখানে বলছে সুফিয়া কামালের কিসের গান শুনতে পায় না। ঠিক আছে, বৃক্ষের গান শুনতে পায় না। ঠিক আছে, তো এই যে দুইটা সৃজনশীল তোমাদের বাড়ির কাজ। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস করলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইডু পরিবারের সাথেই থাকো। ঠিক আছে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, তোমাদের সঙ্গে হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে আবারও দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস মনে রাখবা, মানুষ সবসময় স্থায়ী হয় না। ঠিক আছে, মানুষের জীবন হচ্ছে নদীর মতন। ঠিক আছে, সো নদী যেমন প্রবাহিত, মানুষের জীবনে প্রবাহিত। তো প্রবাহিত জীবনে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মে বিভিন্ন ভাবে মানুষের সঙ্গে মানুষের পরিচয় হয়, দেখা হয়, কথা হয়। ঠিক আছে, ঠিক আছে, মানুষ চলে যায়, স্মৃতি থাকে। তো এরকমই মানুষের জীবন যেহেতু প্রবাহিত নদীর মতন, সো হয়তো তোমাদের সঙ্গে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইডু পরিবারের সাথেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।